Welcome back once again to this channel English for All. The Second Coming by WBX. এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। ইতিমধ্যে তোমরা অনেকে কমেন্ট করেছিলে এই টপিকের উপর ভিডিও তৈরি করতে, তাই তোমাদের প্রত্যেকের অনুরোধ অনুযায়ী আজকের এই ভিডিওর উপস্থাপন। হ্যাঁ, তবে ভিডিওটা আরম্ভ করবার আগে একটা অবশ্যই রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি থাকবে, তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করো, আর কী রকমের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই সে বিষয়েও তোমরা তোমাদের মতামত রাখতে পারো। চলো আমরা শুরু করি এবার কবিতাটা। এই কবিতার ব্যাকগ্রাউন্ড আমরা জানতে পারলে তবে হয়তো এই কবিতাটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে। দেখো, এই যে পোয়েম দ্য সেকেন্ড কামিং, এটা পাবলিশড হয়েছিল 1920 খ্রিস্টাব্দে ডায়াল নামক ম্যাগাজিনে। সুতরাং যে ম্যাগাজিনটাতে এই কবিতা পাবলিশ হয়েছিল তার নাম হচ্ছে কি ডায়াল, এবং এই কবিতা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। তার মানে বুঝতেই পারছো, যখন এই কবিতা লেখা হয়েছিল সেই সময়ে পৃথিবীর মধ্যে আমাদের যে প্রথম বিশ্বযুদ্ধ, যাকে বলে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, ওটা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সময় পৃথিবীর মধ্যে সর্বত্র অ্যানার্কি, সর্বত্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল, এবং এই প্রেক্ষাপটটাকে অপূর্ব সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে এই কবিতার মাধ্যমে। আর এই কবিতা বোঝার আগে আর একটা বিষয় অবশ্যই আমাদের জানতে হয়। সেই জিনিসটা হচ্ছে যে WBXের যে ফিলোসফি, তার একটা কবিতা আছে ভিশন। এই কবিতায় তিনি বলেছেন প্রত্যেক 2000 বছর অন্তর অন্তর পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা অনাচার দূর করার জন্য বিভিন্ন ভগবানরা তারা বিভিন্ন রূপে এই পৃথিবীর মধ্যে আসেন। এবার WBX যেহেতু খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তাই তার মতে যে যীশুখ্রিস্ট পুনরায় আবার এই পৃথিবীর মধ্যে আসবেন এবং পৃথিবীর যে ব্যাধি বা পৃথিবীর যে ক্ষয়ক্ষতি বা যে লস, সেই জিনিসটাকে পুনরায় আবার তিনি ঠিক করবেন। পৃথিবীর মধ্যে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে সেই সব কিছুই তিনি ঠিক করবেন। এই এক্সপেকটেশনটাই কবির মধ্যে আছে। এখানে আমরা দেখতে পাবো সেকেন্ড কামিং বলতে কি না, যীশুখ্রিস্টের যে পুনরাবির্ভাব, অর্থাৎ যীশুখ্রিস্ট পুনরায় পৃথিবীতে আবির্ভূত হবেন এবং তিনি আমাদেরকে সবাইকে রক্ষা করবেন। এই যে একটা বিশাল রকমের বিশৃঙ্খলা চলছে, যেখানে ধ্বংস এবং যেখানে এক কথায় বলতে পারে যে মানুষের যে মানব সভ্যতা যে পচন শুরু হয়েছে, সেই পচনের হাত থেকে বাঁচাতেই আমাদের যীশুখ্রিস্ট পৃথিবীতে আসবেন। কবিতাটার অ্যাকচুয়ালি যে টাইটেল ছিল সেখানটায় ছিল দ্য সেকেন্ড বার্থ ছিল। পরবর্তী সময়ে কবিতার টাইটেল চেঞ্জ করা হয় এবং দ্য সেকেন্ড কামিং টাইটেল রাখা হয়। সুতরাং এই কবিতায় যার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নয়, আমাদের যীশুখ্রিস্ট। তিনিই পৃথিবীতে আসবেন এবং পৃথিবীটাকে রক্ষা করবেন। এটাই যদি মনে রাখতে পারো তবে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। চলো এবার কবিতার যে লাইন বাই লাইন অ্যানালিসিস কেমন হতে পারে একবার দেখা যাক। চলো প্রথম দুটো লাইন এবার শুরু করি। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। তো একটা প্রাণীর নাম পাচ্ছি, এর নাম হচ্ছে ফ্যালকন। ফ্যালকন মানে কি? বাজ পাখি। আর ফ্যালকনার হচ্ছে বাজ পাখির মালিক, যিনি বাজ পাখিকে নিয়ন্ত্রণ করে। টার্নিং অ্যান্ড টার্নিং, অর্থাৎ গোল গোল করে ঘুরছে তো ঘুরছেই তো ঘুরছে। যদি আকাশের দিকে তাকাও তোমরা দেখবে অনেক সময় চিল বা বাজ পাখি এরা কী করে গোল গোল হয়ে ঘুরতেই থাকে এবং এর বৃত্তটা আস্তে আস্তে করে বড় হয়। প্রথমে একটা ছোট বৃত্ত নিয়ে ঘুরতে থাকে, তারপরে আস্তে আস্তে করে বড় হয়। এই যে বড় হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ওয়াইডেনিং জায়ার, যাকে স্পাইরাল বললেও ভালো হয়। তার মানে একটা ফ্যালকন, একটা বাজ পাখি, সে কী করছে? ক্রমশ ঘুরতেই আছে এবং যতই টাইম অতিবাহিত হচ্ছে তার যে ঘূর্ণনের যে বলয়টা আরও বড় হচ্ছে। এর ফলে এই বাজ পাখির যে মালিক বা ফ্যালকনার, সে আর কোনো মতে ওই ফ্যালকনকে শুনতে পাচ্ছে না। সে ফ্যালকনটা কোথায় আছে, তার অবস্থান কোথায়, সে ঠিকঠাক নির্ণয় করতে পারছে না। থিংস ফল অ্যাপার্ট, আর সর্বত্র জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেন মনে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার বলতে কি না, একটা নিয়ম, একটা শৃঙ্খল, যে জিনিসটা পৃথিবীকে ধরে রাখে। তো সেই সেন্টারটা কী করছে? পৃথিবীর সমস্ত জিনিসকে আর অর্ডারলি বা সঠিকভাবে সুসজ্জিত উপায়ে গুছিয়ে রাখতে পারছে না। অতএব যখন সেন্টার লুজ হয়ে যায় তখন কি হয়? সমস্ত কিছুই আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এখানে খুব সুন্দরভাবে বলতে পারি যে তোমরা নিশ্চয় চুম্বক দেখেছো। একটা চুম্বকে যখন তার চুম্বক শক্তি থাকে সে কী করে? সে অনেক লোহাকে একসঙ্গে ধরে রাখতে পারে। আর যখন তার চুম্বক শক্তি নষ্ট হয়ে যায় আমরা কি দেখি? তার গা থেকে সমস্ত লোহাগুলো বা পিনগুলো আস্তে আস্তে করে এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে পড়ে যায়। ঠিক সেই রকম যেহেতু সেন্টার সে আর নিয়ন্ত্রণ করতে পারছে না,
তাই পৃথিবীর মধ্যে সর্বত্র জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার অ্যানার্কি মানে শুধুমাত্র, অতএব এই পৃথিবীতে আর কিছু নেই, শুধুমাত্র অ্যানার্কি, বিশৃঙ্খলা আছে, এবং এই বিশৃঙ্খলা যেন লুজড আপন, অতএব যেন ছেড়ে দেওয়া হয়েছে। জাস্ট অনুমান করে নাও যে কোনো একটা জায়গায় কী করা হলো, একদল একটা বস্তার মধ্যে একটা পিঁপড়েকে আনা হলো এবং সেগুলো ছেড়ে দেওয়া হলো। তো পিঁপড়েগুলো কী হবে, পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে। ঠিক সেই রকম এই অ্যানার্কিগুলোকেও যেন রিলিজ করা হয়েছে, এবং ফলে এই অ্যানার্কি বা বিশৃঙ্খলা পৃথিবীর মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ছে। মানে এক জায়গায় ছিল অ্যানার্কি, হয়তো সে কী করছে, আস্তে আস্তে করে তার থাবা আস্তে আস্তে করে তার প্রসারণ ঘটিয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ছে। জাস্ট করোনা ভাইরাসের মতো আর কি। এক জায়গায় ছিল করোনা ভাইরাস, একজন ব্যক্তির মধ্যে ছিল, তারপরে আস্তে আস্তে করে কী দেখলাম, পৃথিবীর মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়লো, এবং ফলে পৃথিবীর সর্বত্র লকডাউন আরম্ভ হয়ে যায়। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। এই যে ব্লাড ডিম টাইড বলতে কি, রক্তে রাঙিত, রক্তে রঞ্জিত ঢেউ যেন পৃথিবীর সর্বত্র ছেড়ে দেওয়া হয়েছে। অতএব মানুষ কী করছে, এত লেলিহান হয়েছে, এত বর্বর হয়ে গিয়েছে যে তারা খুন করতে পিছপা হচ্ছে না। অতএব আমরা প্রথম যে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল সেখানটায় দেখেছিলাম যে কত মানুষ মারা গিয়েছিল, সেই মানুষের খুনের রক্তে বা সেই মানুষের রক্তে বন্যা বয়ে গিয়েছিল। এর ফলে সর্বত্র রক্তের যে দাগ বা রক্তের যে লেলিহান দেখা গিয়েছিল। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। কবি বলতে চাইছেন যে রক্তে নিমজ্জিত একটা ঢেউ সর্বত্র ছড়িয়ে পড়ছে। অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। আর পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সেরিমনি অফ ইনোসেন্স মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নিষ্পাপ অবস্থা, অতএব যার মধ্যে কোনো পাপ নেই, কোনো কুটিলতা নেই। এই রকম অবস্থায়, যেখানে বিশৃঙ্খল অবস্থা, সেই অবস্থায় কি হচ্ছে না, সেরিমনি অফ ইনোসেন্স, মানুষের মধ্যে থাকা যত নিষ্পাপ বোধ ছিল সেগুলো আস্তে আস্তে করে সব নিমজ্জিত হয়েছে। গ্রাউন্ড মানে হচ্ছে কি, ডুবিয়ে দেওয়া, নিমজ্জিত হয়ে যাওয়া। অতএব মানুষের মধ্যে থাকা নিষ্পাপ বোধ সেগুলো আস্তে আস্তে করে ডুবে গিয়েছে। এবার এই জায়গায় তোমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে। তোমরা নিশ্চয়ই একটা থিওরি জানো যে, মনে করুন একটা গ্লাসের মধ্যে আমি যদি অর্ধেক জল রাখি, তার মানে নিশ্চয়ই আমাকে ধরে নিতে হবে যে আর অর্ধেকটা ফাঁকা আছে, তাই না? অতএব যদি কোথাও এই পৃথিবীর মধ্যে যদি কোথাও নিষ্পাপ বোধ, যে সরলতা, এই জিনিসটা ধ্বংস হয়, সঙ্গে সঙ্গে এটা ভেবে নিতেই হবে যে হয়তো এই জিনিসটা ধ্বংস হচ্ছে, এবং এর ফলে যে কমপ্লেক্সিটি বা জটিলতা বা কুটিলতা বা খারাপ অবস্থা, সেইগুলোর আস্তে আস্তে করে বৃদ্ধি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। আমাদের কবি এই জিনিসটা একটু ঘুরিয়ে বলতে চাইছেন যে আমি দেখতে পাচ্ছি পৃথিবীর সর্বত্র ইনোসেন্স যেন আস্তে আস্তে করে নিমজ্জিত হচ্ছে। অর্থাৎ ইনোসেন্স যখন ডুবে যাচ্ছে, তো কে জাগ্রত হচ্ছে না, যে জাগ্রত হচ্ছে সে হচ্ছে কি না, কুটিলতা, কমপ্লেক্সিটি, মানুষের মধ্যে ঘৃণাবোধ, মানুষের মধ্যে যে নির্দয়তা, ক্রুয়েলটি, সেইগুলো আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন এর মানে হচ্ছে সেলফ কনফিডেন্স, বা যাকে তোমরা কনফিডেন্স বলতেই পারো। দ্য বেস্ট বলতে কি, যারা ভালো মানুষ, অতএব যারা সব থেকে ভালো মানুষ ছিল এই পৃথিবীর মধ্যে, ওদের মধ্যে কিন্তু সেই কনফিডেন্সটা নেই যে কোনো কিছু একটা কাজ করব, ভালো কাজ করব, সেই কনফিডেন্সটা আর নেই। অতএব ভালো মানুষের মধ্যে কোনো ভালো কাজ করবার ইচ্ছা, আকাঙ্ক্ষা নেই। যেমনটা বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে যত নেতা হয়, নেত্রী হয়, দেখবে সবাই কেউ মূর্খ, কেউ সই করতে পারে না, এবং তারাই হচ্ছে নেতা নেত্রী হয়। তারা যেন মনে হচ্ছে এই দেশটাকে পুরোপুরি নেতৃত্ব দিচ্ছে। তার মানে যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ ছিল, ওদের মধ্যে কনফিডেন্স নেই, ওরা কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো ভূমিকায় নেই। হোয়াইল দ্য ওয়ার্ডস আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। আর অপরদিকে যারা কিনা একেবারে জঘন্য প্রকৃতির মানুষ, খুব খারাপ মানুষ, তারা কিনা পরিপূর্ণ কিসের দ্বারা না, প্যাশনেট ইন্টেন্সিটি, গভীর আবেগের দ্বারা পরিপূর্ণ। অর্থাৎ তারা তাদের যে কাজ, সে কাজগুলোকে করতে বদ্ধপরিকর, এবং যখন তারা এই কাজগুলো করে খুব প্যাশনেটলি করে। এবার খুব সিম্পলভাবে নিশ্চয়ই বুঝতে পারছো যে খারাপ লোকেরা কী কাজ করবে, তারা নিশ্চয়ই খারাপ কাজ করে। অতএব খারাপ কাজ করবার মধ্যেই কিন্তু মজা একটা আছে। এটা হচ্ছে আমাদের একটা ইনবর্ন সিন। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই আগে পড়েছিলে যে আমাদের পৃথিবীর মধ্যে অ্যাডাম আর ইভ এসেছিল, এবং এই অ্যাডাম আর ইভ পৃথিবীতে যে কারণে আসছিল, সেই কারণটা হচ্ছিল কি না, নলেজ অফ যে ট্রি ছিল, জ্ঞানবৃক্ষের ফল, সেই ফলটা তারা খায় এবং ভগবানের আদেশকে অমান্য করে। ফলে ওদের মধ্যে যে সিন ছিল, সেই পাপটা ছিল। এর পরবর্তী সময়ে আমরা প্রত্যেকে কি, আমরা অ্যাডাম আর ইভের সন্তান, তাই তো? আমরা আস্তে আস্তে করে
বড় হচ্ছি, অর্থাৎ আমরা যদি খ্রিস্টান নিয়ম মেনে চলে, খ্রিস্টান ধার্মিক তত্ত্ব মেনে চলে, তবে আমাদের আদি পুরুষকে অ্যাডাম আর ইভ, অতএব আমাদের প্রত্যেকের মনের মধ্যে এইরকম পাপবোধ আছে, এবং সেই জন্য বোধহয় আমরা যে কোনো খারাপ কাজ করতে খুব উৎফুল্ল হই। রাস্তায় যাচ্ছি, লোকের গাছে আম হয়ে আছে, আমটা অনায়াসেই পারতে পারি, কিন্তু আমরা ভাবি না যে হয়তো আমটা পারলে পাপ হয়, এই জিনিসটা হয়তো আমরা বুঝি না। ফলে এই যে কোনো কিছু খারাপ কাজ করার যে তাগিদ বা মনোবাঞ্ছা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আর যারা সব থেকে কুপ্রবৃত্তির হয়, খারাপ হয়, তাদের মধ্যে এই প্রবৃত্তিটাই যে খারাপ কাজ করার যে ইন্টেন্সিটি খুব ব্যাপক পরিমাণে দেখা যায়। তাই কবি এই কথাই বলছেন, হোয়াইল দ্য ওয়ার্ডস আর ফুল অফ প্যাশনেট জিল, যেন খারাপ মানুষেরা কী করছে না, একেবারে পরিপূর্ণ একটা আবেগের দ্বারা পরিপূর্ণ, যে আবেগের তীব্রতা খুব বেশি ছিল খারাপ কাজ করার জন্য। আশা করছি তোমরা প্রথম স্ট্যান্ডাটা হয়তো বুঝতে পারছো। এবার এসো দ্বিতীয় স্ট্যান্ডায়। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। একটু আগে তোমাদের বলেছিলাম না যে ভীষণ একটা কবিতা ছিল আমাদের ডব্লিউবিএক্সের, সেখানে তিনি তার ফিলোসফিকে তুলে ধরেছেন। তিনি কি বলতেন, যে প্রত্যেক 2000 বছর অন্তর অন্তর ভগবানরা আসবেন, তার কোনো রূপ নিয়ে আসবেন, এবং সে পৃথিবীর মধ্যে যে সমস্ত খারাপ কাজ আছে, অপকর্ম, সেগুলোকে দূরীভূত করে পুনরায় পৃথিবীর স্বাস্থ্যকে রেস্টোর করবেন, পুনরায় পৃথিবীর মধ্যে মোরালিটিকে বজায় রাখবেন। তো এই জায়গাতে প্রথম যে স্ট্যান্ডা, এই স্ট্যান্ডা পড়বার পর আমাদের কবি এবার বলছেন যে উপরের স্ট্যান্ডাতে যা কিছু বললাম, যা কিছু দেখলাম, এত এনার্কি, এত বিশৃঙ্খলা, এত ধ্বংস, এত অপচয়, এই সমস্ত কিছু হওয়ার পরিবর্তে এটা তো নিশ্চিত যে এবার ভগবান নিশ্চয়ই আসবেন। অতএব যীশু খ্রিস্ট নিশ্চয়ই পৃথিবীতে আসবেন এবং পৃথিবীর মানুষদেরকে বাঁচাবেন। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, তার কবি নিশ্চিত করে বলছেন যে এবার কিন্তু যীশু খ্রিস্টের যে পুনরাবির্ভাব, এটা খুব শীঘ্রই সম্পন্ন হবে। ইজ অ্যাট হ্যান্ড হচ্ছে আসন্ন এখানে, অতএব খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, হ্যাঁ নিশ্চিতভাবে সেকেন্ড কামিং, অতএব যীশু খ্রিস্টের যে আগমন, এটা একেবারে নিশ্চিত, এবং অদূর ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বাস্তবে সম্পন্ন হবে। এই কথাটা বলবার পরে আমাদের কবি সে এতটাই বিস্মিত হয়েছে, এতটাই অবাক হয়ে গিয়েছে, তার মনের অজান্তে সে আবার বলে ফেলছে দ্য সেকেন্ড কামিং। হ্যাঁ, নিশ্চিতভাবে কিন্তু দ্বিতীয়বারের জন্য জেসাস ক্রাইস্ট আমাদের পৃথিবীতে আসবেন। তোমরা নিশ্চয়ই দেখো এখানে এক্সক্লামেটরি চিহ্ন একটা দেওয়া আছে, অর্থাৎ কবির যে আবেগ অনুভূতি এখানে ব্যাপক পরিমাণে ছিল, তাই সে পুনরায় আবার কিন্তু দ্য সেকেন্ড কামিং এই কথাটা বলেছেন। হার্ডলি আর দোজ ওয়ার্কস আউট, শুধুমাত্র এই কথাগুলো যেই তার মুখ থেকে বেরিয়েছে, অতএব যখন কবি বলছেন দ্য সেকেন্ড কামিং, হ্যাঁ নিশ্চিতভাবে কিন্তু সেকেন্ড কামিং আসবেই, নিশ্চিতভাবে যীশুখ্রিস্ট পুনরায় পৃথিবীতে আসবেন, এই কথা যেই মুখ থেকে বেরিয়েছে, তখন কি হচ্ছে, হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মন্ডি ট্রাভেলস মাই সাইড, আর সেই সময়ে একটা বিশাল বড় একটা ইমেজ, একটা বিশাল বড় একটা ছবি, কিসের ছবি না স্পিরিটাস মন্ডি, এই ছবিটা তার যে দৃষ্টিটাকে একটুখানি বিব্রত করেছিল। অতএব তিনি যে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলেন তার নিজের মনের কল্পনায়, সেই কল্পনাটা একটু বিধ্বস্ত হয়েছিল, বিব্রত হয়েছিল। এবার একটু বলতে হচ্ছে স্পিরিটাস মন্ডি কি। স্পিরিটাস মন্ডি হচ্ছে একটা স্ট্যাচুর মতো ধরে নাও, যার মুখটা মানুষের কিন্তু দেহটা পশুর মতো হয়। আমরা যদি প্রাচীন মিশরীয় সভ্যতায় যাই, সেখানে প্রত্যেকটা পিরামিডের সামনে স্পিংস নামক একটা প্রাণীকে আমরা দেখতে পেতাম, যার মুখটা মানুষের মতো হতো এবং তার দেহটা পশুর মতো হতো, এবং এই স্পিংসটাকে উপস্থাপন করা হয় শক্তি ও বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে। প্রাচীন মিশরীয় সভ্যতায় এই স্পিংস বা স্পিরিটাস মন্ডিগুলোকে তৈরি করা হতো ওদের যে ধনসম্পত্তি সেগুলোকে রক্ষাকারী প্রাণী হিসাবে। অতএব প্রত্যেকটা পিরামিড তার সামনে এই রকমের একটা স্ট্যাচু এঁকে দেওয়া হতো, এরকম স্ট্যাচু তৈরি করা হতো যাতে করে অন্যান্য প্রাণীরা ভয় পায় ভেতরে প্রবেশ করতে। অতএব কবি কী করেছেন যে হার্ডলি আর দোজ ওয়ার্কস আউট, কবি যখনই বা যেই মাত্র এই কথাগুলো বলেছেন, হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মন্ডি, অতএব ওই স্পিংস বা স্পিরিটাস মন্ডি থেকে একটা বেরিয়ে আসা বিশাল বড় ইমেজ, বিশাল বড় একটা ছবি,
হয়তো ভয়ঙ্কর একটা ছবি, ট্রাভেলস মাই সাইট, আমার দৃষ্টিপটটাকে, আমার যে দৃশ্যমানতা সেই জিনিসটাকে বিব্রত করেছিল। অতএব কবি এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা দেখছিলেন সেই জিনিসটা দেখতে পাচ্ছেন না। কি দেখতে পাচ্ছেন তার পরিবর্তে? বিশাল বড় ভয়ঙ্কর একটা মূর্তি যেন আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছেন। সামহোয়ার ইন স্যান্ড অফ দ্য ডেজার্ট, হয়তো কোনো একটা জায়গায় মরুভূমির মধ্যে, বালির মধ্যে, অতএব নিশ্চয়ই আমরা জানি যে মরুভূমিতে বালি থাকে, অতএব কোনো একটা জায়গায় বিশাল বড় মরুভূমি, সেই মরুভূমির বালিময় অঞ্চল থেকে এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, একটা আকৃতি, একটা স্ট্যাচু বা একটা অবয়ব যার দেহটা লায়নের মতো ছিল, সিংহের মতো ছিল এবং মাথাটা ছিল মানুষের মতো। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং তার দৃষ্টিটা ছিল পুরোপুরি শূন্য, যেন মনে হচ্ছে সে একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং সূর্যের মতো নির্দয়। নিশ্চয়ই মরুভূমির মধ্যে সূর্য খুব নির্দয় হয়, এত গরম হয় সেখানে যে রোদের সময় কোনো মতে চলতে পারা যাবে না। তো ফলে কি হয়, ওই সূর্যকে একেবারে নির্দয় বললেও হয়তো কম হবে না। এই রকম একটা দৃষ্টি এবং এই রকম একটা মনোভাব নিয়ে ওই অবয়বটা আস্তে আস্তে করে এগিয়ে আসছে। এই যে মুভিং ইট স্লো থাইজ, সে এগিয়ে আসছে এবং তার পায়ের থাবাগুলোকে আস্তে আস্তে করে নাড়িয়ে চলছে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইনডিগনেন্ট ডেজার্ট বার্ডস, আর যখন এই প্রাণীটা এগিয়ে আসছে তখন কি হচ্ছে না, এই প্রাণীটার ওপর দিকে, এই প্রাণীকে কেন্দ্র করে যে সমস্ত পাখিগুলো ছিল এবং তার ছায়াগুলো ছিল, সেই ছায়াগুলো কী করছে, আস্তে আস্তে করে খুব ক্রুদ্ধভাবে রেগে গিয়ে তারা এই মরুভূমি ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছে। জাস্ট কম্পেয়ার করে নাও যে কোথাও একটা হয়তো গরু মারা গেছে আর কি, সেই গরুকে খাওয়ার জন্য আকাশের দিকে যে পরিমাণ শকুন ঘুরে বেড়ায়, তো তারা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে যদি দেখা যায় যে গরুটা বেঁচে উঠলো, তখন কি হবে, সেই শকুনগুলো সবাই ক্রুদ্ধ হয়ে রেগে সেখান থেকে চলে যাবে। ঠিক অনুরূপভাবে এই প্রাণীটা যখন আস্তে আস্তে করে এগিয়ে আসছিল, এর পায়ের থাবাটাকে আস্তে আস্তে এগিয়ে নিচ্ছিল, তখন দেখা গেল কি না, অল অ্যাবাউট ইট, যে এটার চারিদিকে থাকা সমস্ত কিছু, রিল শ্যাডোজ অফ দ্য ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ড, তারা কি করছে, পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, অফ দ্য ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ড, ক্রুদ্ধ রেগে যাওয়া মরুভূমির পাখির ন্যায় সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, এর ফলে কী করছে, আস্তে আস্তে করে পুনরায়, যেন কবি বলছেন, সর্বত্র অন্ধকার পুনরায় ছড়িয়ে গেল। অতএব যেই প্রাণীটা, এত বড় প্রাণী আসছে, এগিয়ে আসছে, কবি আর কিছুই দেখতে পাচ্ছে না, যে সর্বত্র পুরো অন্ধকার আর অন্ধকার। বাট নাও আই নো, কিন্তু আমি খুব ভালোভাবেই এখন বুঝতে পারি, দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্স টু নাইটমেয়ার বাই রকিং ক্র্যাডল, যে কবি বলছেন যে আমি এখন বুঝতে পারছি যে 20 centuries মানে হচ্ছে কি, মানে 1 সেঞ্চুরি সমান কত বছর, 100 বছর হয়, তো এরকম মানে 20 century 2000 বছর কী করছে, অফ স্টোনি স্লিপ। অতএব 2000 বছর ধরে আমাদের এই ভগবান বা আমাদের এই যে দেবদূত বা আমাদের এই জেসাস ক্রাইস্ট, সে ঘুমিয়েছিল এবং তার ঘুমটা আস্তে আস্তে করে কি হয়েছে, ওর ভেক্সড, ভাঙানো হয়েছে, টু নাইটমেয়ার বাই রকিং ক্র্যাডল। রকিং ক্র্যাডল মানে হচ্ছে মরুভূমির অঞ্চল, মরুভূমি অঞ্চলের মধ্যে হয়তো কোনো একটা প্রাণীকে, কোনো একটা মানুষকে কী করে রাখা হয়েছিল, তাকে বেঁধে রাখা হয়েছিল কোনো একটা কোলের মধ্যে। একটা মা যেমন তার সন্তানকে কোলের মধ্যে রাখে, ঠিক সেই রকম এই প্রাণীটাকেও যেন এইরকম কোনো একটা ঘুমের মধ্যে রাখা হয়েছিল এবং সে নিশ্চিত ঘুমিয়েই ছিল প্রায় 2000 বছর, কিন্তু কোনো ক্রমে তার ঘুমটা এবার ভগ্ন হয়েছে। অতএব সেই প্রাণীটা আস্তে আস্তে করে এগিয়ে আসছে। এই জায়গায় একটু মাথায় রাখতে হবে তোমাদের, যে স্পিরিটাস মুন্ডিটাকে, এটা যেন হচ্ছে আমাদের যীশু খ্রিস্টের প্রতীক, যেন সে আস্তে আস্তে এগিয়ে আসছে এবং তার মাধ্যমেই আমাদের পুনরায় পৃথিবীতে আবার সভ্যতা স্থাপিত হবে। অ্যান্ড হোয়াট এ রাফ বিস্ট, এবং কবি ওই প্রাণীকে দেখে বলছেন, ওহ কি ভয়ঙ্কর বিভৎস প্রাণী। এক্স আওয়ার কেম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে এই প্রাণীর সময়টা আসছে, অবশেষে এই জিসাস ক্রাইস্টের সময় আসছে এবং সে কি করবে, এই পৃথিবীকে রেস্টোর করবে। স্লাউসেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, বেথলেহেম একটা জায়গা আমাদের বর্তমানে ইসরায়েল, সেই জায়গায় অবস্থিত, এই জায়গাতে যীশু খ্রিস্টের জন্মগ্রহণ হয়েছিল। অতএব এই যে স্পিরিটাস মন্ডির মতো দেখতে যে প্রাণীটা, বিভৎস প্রাণীটা,
ও কী করছে, আস্তে আস্তে করে স্লাউসেস মানে আস্তে আস্তে করে এগিয়ে চলছে, গড়িয়ে চলছে, এগিয়ে চলছে এইরকম বেথলেহেমের দিকে। কেন না টু বি বর্ন, অতএব সে কোনো একটা অবতার নিয়ে এই পৃথিবীর মধ্যে আসবে এবং পৃথিবীর যা অরাজকতা ছিল, যা খারাপ কিছু ছিল সব কিছু ধ্বংস করবে এবং পুনরায় পৃথিবীকে আবার নতুনভাবে সুসজ্জিত করবে। তার মানে তোমরা নিশ্চয়ই এখানে বুঝতেই পারছো যে এই প্রাণীটা আসলে আর কেউ নয়, যীশু খ্রিস্ট, এবং সে পৃথিবীটাকে আবার পুনরায় বাঁচিয়ে তুলবে। তো এটাই ছিল আজকের কবিতা। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।